আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব প্রবাস বন্ধু এই গল্পটি নিয়ে। প্রবাস বন্ধু গল্পটির আমরা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব, শব্দ অর্থ নিয়ে আলোচনা করব এবং সেই সাথে সাথে মূল ভাব আর এর চরিত্র বিশ্লেষণ নিয়ে কথা বলবো। তারপর আলোচনা করব কিছু তোমার গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষায় আসতে পারে। চলো আমরা দেখে নিই এক নজরে। আচ্ছা, এটা কে লিখেছেন? সৈয়দ মুস্তফা আলী আমাদের এই প্রবাস বন্ধু গল্পটা লিখেছেন। যদি আমরা বিস্তারিত আলোচনা করি সুন্দর করে, দেখো 13ই সেপ্টেম্বর 1904 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। এরপর শিক্ষা জীবন, তিনি সিলেট গভর্নমেন্ট হাই স্কুল ও শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন। 1926 সালে তিনি বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এরপর বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। তিনি 1932 সালে বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। কর্মজীবন, তিনি কর্মজীবনে কোথায় কোথায় ছিলেন বা কোন জায়গায় কাজ করেছেন? দেখো, আফগানিস্তানে কাবুলে অবস্থিত কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়েছে। কোথায়? আফগানিস্তানে কাবুল শহরে, অর্থাৎ কৃষি বিজ্ঞান কলেজে। কর্মজীবনে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এবং মহীশূরের বরোদা কলেজে অধ্যাপনা করেন। 1949 সালে তিনি বগুড়ার আজিজুল হক কলেজ অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তবে পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে তাকে চাকরি ছাড়তে হয়। 1961 সালে তিনি বিশ্বভারতী রিডারে নিযুক্ত হন। 1961 সালে তিনি কি হয়েছেন? বিশ্বভারতী রিডার। বিশ্বভারতী রিডার হচ্ছে একটা উপাধি, সেই উপাধিতে তিনি নিযুক্ত হয়েছেন 1961 সালে। সিলেট বোর্ড নাহলে সম্ভবত কুমিল্লা বোর্ড, এই দুইটা বোর্ডের মধ্যে এখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে বিশ্বভারতী রিডার তিনি কত সালে নিযুক্ত হয়েছেন? 1961 সালে। এরপর উল্লেখযোগ্য রচনা, দেশে বিদেশে তার গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, শবনম, এগুলো তার গুরুত্বপূর্ণ রচনা। মৃত্যু, তিনি মারা গেছেন 11ই ফেব্রুয়ারি 1974 সালে, ঢাকায় মারা গেছেন। তো এইগুলোই হচ্ছে প্রবাস বন্ধু অর্থাৎ শহীদ মুস্তফা আলীকে নিয়ে আলোচনা। তোমাদের বইয়ের বাইরে আসলে কিছুই আসবে না, যেগুলো আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে সেগুলোই বেশি ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যাব হচ্ছে শব্দ অর্থতে। দেখো এখানে আমাদের এই প্রবন্ধ থেকে বেশ কিছু শব্দ অর্থ আছে, যে শব্দ অর্থগুলো আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। খেয়াল করি একটু। হরফুন মোল্লা, হরফুন মোল্লা শব্দের অর্থ হচ্ছে সকল কাজের কাজী। আব্দুর রহমান সকল কাজের পারদর্শী বলে তাকে হরফুন মোল্লা বলা হয়। আমাদের এই গল্পের মধ্যে একজন চাকর আছে যার নাম হচ্ছে আব্দুর রহমান, সে সকল কাজের কাজী, এই জন্য তাকে পারদর্শী বলা হয়। আতিপাতি করে, তনতন করে বা পুঙ্খানুরূপভাবে। হিম্মত শব্দের অর্থ হচ্ছে সাহস। হদিস শব্দের অর্থ হচ্ছে উপায়। পেয়ালা বলতে বোঝাচ্ছে পান করার জন্য ব্যবহৃত হাতলযুক্ত ছোট পাত্র বিশেষ। আতাত বলতে বোঝাচ্ছে মৈত্রী বা পারস্পরিক বোঝাপড়া। ডিঙ্গি বলতে বোঝাচ্ছে ছোট নৌকা বিশেষ বা ক্ষুদ্র ডিঙ্গা। ওয়াস্কিট বলতে বোঝাচ্ছে ওয়েস্ট কোট বা ফতুয়া বিশেষ। বিলাতি কাঠছাটে তৈরি এক প্রকার জামাকে বলা হচ্ছে ওয়াস্কিট। তারপর আসি খালাস, খালাস ছাড়, মুক্তি, রেহাই বা নিষ্কৃতি, অব্যাহতি, এগুলোকে বলা হচ্ছে খালাস। তারপর দেখো মুটে, মুটে বলতে বোঝাচ্ছে যে মোট বহন করে জীবিকা অর্জন করে তাকে বলা হয় মুটে বা কুলি। গড়পড়তা হচ্ছে মোটামুটি ভাবে বা গড়ে। সন্তর্পণে শব্দের অর্থ হচ্ছে অতি সাবধানে বা অনেক সাবধানে, সেটাকে সন্তর্পণে বোঝে। অপদস্থ মানে হচ্ছে অসম্মানিত করা বা লাঞ্ছিত করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে অপদস্থ। তারপর দেখো রোশনি, রোশনি বলতে বোঝাচ্ছে আলো, ঝলক, দ্যুতি বা চোখের আলো, যেটাই বোঝায়। কতল বলতে বোঝাচ্ছে শিরচ্ছেদ, তরবারির আঘাতে মানুষ খুন বা হত্যা, বধন, এটাকেই কতল বলে। এরপরে আমাদের আরো কিছু শব্দ অর্থ আছে যেগুলো আমরা একটু আলোচনা করি। রুজু বলতে বোঝাচ্ছি গণ্ডদেশ রাঙানোর প্রসাধনী বা বিশেষ, মানে গাল, গণ্ডদেশ মানে হচ্ছে গাল, গাল রাঙানোর প্রসাধনী। মেয়েরা যেমন হচ্ছে একটু মেকআপ টেকআপ করতে পছন্দ করে, মেয়েরা হচ্ছে একটু ব্লাশন মারতে পছন্দ করে, সেটাকে আসলে গণ্ডদেশ বলছে। এবার দেখি হচ্ছে ডাবর, ডাবর হচ্ছে বড় বাটি বা গামলা বিশিষ্ট। অপাঙ্কেত মানে হচ্ছে এক সারিতে বসার অযোগ্য। মশহুর বলতে হচ্ছে খ্যাতিমান বা নামজাদা। অন্তর্ধান মানে হচ্ছে তিরোধান, আকস্মিকভাবে, দৃষ্টির আড়ালে, এরকম হওয়াকে বলা হচ্ছে অন্তর্ধান। রিলিফ বলতে বোঝাচ্ছে সাহায্য, সহায়তা বা মদ। মুশকিল আসান, বিপদ বা অসুবিধা থেকে কেটে যাওয়া বা বিপদ নিবারণ বা মোচন, মানে বিপদ আর থাকে না, এটাকে বলা হচ্ছে মুশকিল আসান। তারপর আসি হচ্ছে ফালুদা, ফালুদা বলতে এখানে বোঝাচ্ছে কোথায় গেল, এই যে ফালুদা, ফালুদা বলতে বোঝাচ্ছে দুধের স্বরের তৈরি মিষ্টান্ন বা ক্ষীর বিশেষ। সামঞ্জস্য মানে হচ্ছে উপযুক্ততা, সমীচীনতা, মিল বা সঙ্গতি। মশহুর বলতে বোঝাচ্ছে বিখ্যাত, খ্যাতিমান, সুপ্রসিদ্ধ বা বিশেষভাবে পরিচিত। আঙ্গার বলতে বোঝাচ্ছে কয়লা, পোড়া কাঠ, জ্বলন্ত কয়লা। ঘুরঘুটি বলতে বোঝাচ্ছে গাঢ়, ঘন, নিবিড়, ঘোর, ঘুটঘুটে, নিবিড় অন্ধকার। বেমারি বলতে বোঝাচ্ছে রোগ, পীড়া, ব্যাধি বা অসুখ বিসুখ। বপু বলতে বোঝাচ্ছে বড় দেহ। ঠিক আছে,
তো এইগুলো হচ্ছে আমাদের তোমার শব্দ অর্থ থেকে আলোচনার বিষয়, যেগুলো আমরা বেশি বেশি করে পড়বো। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের শব্দ অর্থ থেকে, প্রবাস বন্ধুর শব্দ অর্থ থেকে আসবে। এবার আমরা আলোচনা করব মূল ভাব নিয়ে, অর্থাৎ প্রবাস বন্ধু গল্পটির মধ্যে যে মূল ভাব বা যেই জায়গা থেকে আলোচনা করা হয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। প্রবাস বন্ধু শহীদ মুস্তফা আলী দেশি বিদেশি গ্রন্থের পঞ্চদশ পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে লেখক হাস্যরসের মাধ্যমে কি বলেছেন, হাস্যরসের মাধ্যমে হাস্যরসের মাধ্যমে আফগানিস্তানের ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন। প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূমি, প্রকৃতি, পরিবেশ, আবহাওয়া, জলবায়ু এবং মানুষের জীবনাচরণ, বিচিত্র খাদ্য, আতিথেয়তা, স্বদেশ প্রেম ইত্যাদি তুলে ধরা হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে সামান্য দূরে খাজা মোল্লা নামক গ্রামে অবস্থানকালে তার সেবা যত্নে নিয়োজিত ছিল আব্দুর রহমান নামের এক আফগান। আফগান মানে হচ্ছে আফগানের মানুষ। তার বিকট চেহারা, মোট বহন করার অসম্ভব ক্ষমতা তার মধ্যে ছিল। ভোজন পরিতমান অনেক খাওয়া দাওয়া করতে পছন্দ করে দেখে লেখক বিব্রত বোধ করলেও তার স্বদেশ প্রেম, সহজ সরল আচরণ লেখককে আনন্দও দিয়েছে। সে তার জন্মস্থান উত্তর আফগানিস্তানের প্রস্তর ভূমি, বড় শীতল জলবায়ু, নির্মল বাতাসের কার্যকারিতা বর্ণনা করেছেন। লেখক হাস্যরসাত্মকভাবে এসব পরিবেশন করে সবার হৃদয়গ্রাহী করে তুলেছেন, যা আমাদের দৃষ্টিকে প্রসারিত করে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে জীবন ও জগৎ, সমাজ ও সংস্কৃতিতে ভাবতে শেখায়। তো আমাদের মূল ভাবটা যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি, লেখক শহীদ মুস্তফা আলী তিনি আমাদেরও তারও প্রতিবেশী দেশ আফগানিস্তানে গিয়েছেন। সেখানে তিনি চাকরির জন্য গিয়েছেন। সেখানে তার পরিচিত একজন লোক ছিল, নাম হচ্ছে জিরার সাহেব। সে লেখককে বাসার পাশাপাশি একটা চাকরও খুঁজে দিয়েছে। আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। সে কাবুল শহর থেকে আড়াই মাইল দূরে লেখক তাকে একটা বাসা খুঁজে দিয়েছেন। সেই বাসার সঙ্গে একটা চাকরও খুঁজে দিয়েছেন, যেখানে হচ্ছে লেখক ছিলেন। তো এটাই হচ্ছে আর কি কথা। তারপর ওখানে গিয়ে লেখক প্রথম দিকে আব্দুর রহমানের প্রতি অনেক বেশি বিরক্ত ছিলেন, কিন্তু পরবর্তীতে তার মধ্যে একটা ভালো ধারণা তৈরি হয়। আব্দুর রহমানের সঙ্গে তার একটা ভালো ধারণা তৈরি হয়। এটা হচ্ছে আমাদের প্রবাস বন্ধু গল্পের একটা আলাদা জিনিস, যে প্রথম দিকে সে আব্দুর রহমানের প্রতি বিরক্ত হলো, পরবর্তীতে আব্দুর রহমানের দেশপ্রেম বা আতিথেয়তা দেখে তার একটা আলাদা ভালোবাসা তৈরি হয় বা আলাদা জাগ্রত তৈরি হয়, যেটা আমরা উল্লেখ করেছি বা দেখতে পেয়েছি। সম্পূর্ণ গল্পটির মধ্যে আফগানিস্তানের স্বদেশ প্রেম, আফগানিস্তানের মানুষের অবস্থা, খাদ্য, প্রকৃতি, এই সকল জিনিসগুলো নিয়ে আলোচনা বা বিশ্লেষণ করা হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে চরিত্র পরিচিতি। আমাদের এই গল্পের মধ্যে মাত্র 3টা চরিত্র আছে। একটা হচ্ছে আব্দুর রহমান, যেটা অন্যতম প্রধান চরিত্র, মানে চাকর। অধ্যক্ষ জিরার মানে লেখক যে কলেজে চাকরি নিয়েছেন, কৃষি বিজ্ঞান কলেজে, সেখানের বস বা অধ্যক্ষ জিরার সাহেব লেখকের বস। লেখক নিজে শহীদ মুস্তফা আলী, তিনি লেখক এবং তিনি গল্পকথক। গল্পকথক মানে হচ্ছে যিনি গল্পটা বলেন, আর গল্প লেখেন তিনি হচ্ছে গল্প লিখেছেন। তো দুইটাই তিনি। এবার আমরা আলোচনা করব হচ্ছে এই গল্প থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ তথ্য থেকে, যেগুলো আমরা বিস্তারিতভাবে একটু পড়ি। দেখো কি আছে। ফালুদার বরফ আসে পাগমানের পাহাড় থেকে। এই গল্পের মধ্যে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হচ্ছে পাগমানের পাহাড়। এবং পাহাড়টা কি রঙের ছিল? পাহাড়টা ছিল পাহাড়টা ছিল হলো নীল কালারের। তো সেই ফালুদার বরফ, শীতকালে বরফ জমা করে রাখা হতো এবং এই বরফগুলা পাহাড়ের চূড়া থেকে নিচে নামিয়ে আনা হতো। আব্দুর রহমান পোলাও, কোরমা, কাবাব, ফালুদা রাঁধতে জানে। এরপর 3 নম্বর, প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে শহীদ মুস্তফা আলী আফগানিস্তানের ভূমি, পরিবেশ, এরপরে হচ্ছে মানুষ, এসব তাদের সহজ সরল ইত্যাদি জিনিস নিয়ে আলোচনা করেছেন। জীবন্ত বা জীবনাচরণ ফুটিয়ে তুলেছেন আমাদের এই গল্পটির মধ্যে। আচ্ছা, এরপর দেখো, মুস্তফা আলী যখন কাবুলে যান তখন কি কাল ছিল? গ্রীষ্মকাল ছিল। লেখকের আফগান ভৃতের নাম আব্দুর রহমান। ভৃত মানে হচ্ছে চাকর, অর্থাৎ লেখক আব্দুর রহমান হচ্ছে তার চাকর। প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, এই প্রবাদটি রয়েছে। কাবুলিরা খাবার শেষে সবুজ চা পান করে। আচ্ছা, তার উপরে লাইনটা একটু বুঝে। ভ্রমণ কাহিনীতে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর বলতে কি বোঝানো হয়েছে? এটা দ্বারা আসলে বোঝানো হয়েছে যে অল্পতে খুব দুর্বল হয়ে পড়ে মানুষ, আর অধিক সুখী সে পাথর হয়ে যায়। তার মানে লেখক বলছে যে আব্দুর রহমান তার জন্য এত বেশি রান্না করেছে, খাবার টেবিলে মনে হচ্ছে একজনের না 3 জনের রান্না করা বা 6 জনের রান্না করা। তারপরে সে বলতেছে যে রান্নাঘরে আরো আছে। তো এই সকল দেখে লেখক একটি প্রবাদ বাক্য ব্যাখ্যা করেছেন যে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর হয়ে গেছি। মানে
এত বেশি খাবার ছিল যে খাবারগুলো দেখে লেখক প্রচন্ড পরিমাণে অবাক হয়ে গেছেন। এরপর আসে আব্দুর রহমানের উচ্চতা হচ্ছে 6 ফুট 4 ইঞ্চি, মানে সে বিশাল লম্ব ছিল। কাবুল শহরে যারা হচ্ছে আফগানিস্তানের কাবুলের খাবার শেষে তারা সবুজ চা পান করেন। সবুজ চা পান করা মানে হচ্ছে গ্রিন টি। গ্রিন টি আমাদেরও সকলের খাওয়া উচিত। যেমন আমি মাঝে মাঝে গ্রিন টি খাই, আজকে তোমাদের ক্লাস নেওয়ার আগে একটা গ্রিন টি খেয়ে আসছি। তোমাদের উচিত একটু মাঝে মাঝে গ্রিন টি খাওয়া। গ্রিন টি খেলে শরীর সতেজ থাকে, ভালো থাকে আর কি। আচ্ছা, আব্দুর রহমানের উচ্চতা 6 ফিট 4 ইঞ্চি। আব্দুর রহমান আগে ছিল পল্টনে মেসেজ চার্জি। আচ্ছা, প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলীর দেশি বিদেশি গ্রন্থের পঞ্চদশ অংশ। তারপর দেখো, সৈয়দ মুস্তফা আলী আফগানিস্তানে গিয়ে কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজামোল্লা গ্রামে থাকতে শুরু করেন। আব্দুর রহমান কাবুলের হাওয়াতে আতশবাজির হুলকা বলে আখ্যায়িত হয়েছে। আব্দুর রহমানের তাকিয়ে থাকাকে লেখক ডাক্তারি কলেজের ছাত্রের তাকিয়ে মরা কাটা দেখার সঙ্গে তুলনা করেছেন। কি করেছেন? মরা কাটার সঙ্গে তুলনা করেছেন। এরপর দেখো, পানশিরের উত্তর আফগানিস্তান একটি জায়গা। পানশির কোথায়? উত্তর আফগানিস্তানের একটা জায়গাকে পানশির বলা হচ্ছে। পানশির হচ্ছে উত্তর আফগানিস্তানের একটা জায়গা। আব্দুর রহমান তার বাড়ি ছিল পানশিরে। এই হচ্ছে পানশিরে। যাই হোক, আমরা আশা করি সকল কিছু বুঝতে পেরেছি। আমাদের এই ইজি বাংলা বইটিতে এরকম সহজ সাবলীল ভাষায় সবকিছু বোঝানো হয়েছে। আমাদের এই বইটার পাশাপাশি অবশ্যই বাংলা পাঠ্য বইটা গুরুত্ব সহকারে পড়বে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব বা সৃজনশীল নিয়ে খুব দ্রুতই আসবো। আসসালামু আলাইকুম।